হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখতে যাচ্ছি এমনই একটি মুভি যার নাম হচ্ছে হুদাম 2। তো চলুন আর দেরি না করে মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ফাতিমা নামের একটি মহিলাকে দেখতে পাই, যে নিজের পরিবারের জন্য আয়ের একটি উৎস হিসেবে খেলনা বানিয়ে সংসারের আয়ের একটি উপায় বের করছে। আর বিলাল সেগুলো নিয়ে বাজারে বিক্রি করছে এবং এর বিক্রিত টাকা এনে ফাতিমাকে দেয়, যা দিয়ে ফাতিমা নিজের পরিবারের খরচ মিটায়। আর ফাতিমা নিয়মিত সাজিদার বাসায় আসা যাওয়া করত এবং বিভিন্ন কথাবার্তাও বলতো। এটা দেখে বিলাল তার বন্ধু প্ল্যান করে যে ফাতিমাকে বিপদে ফালিয়ে তার থেকে ফায়দা হাসিলের চেষ্টা করবে। তখন পর্যন্ত ফাতিমা বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু বিলালের কুদৃষ্টি ফাতিমার ওপর পড়েছিল অনেক আগে থেকেই। তারা খেয়াল করে যে ফাতিমা বোবা ছিল, তাই তারা সহজেই নিজেদের প্ল্যান সাজিয়ে ফেলে এবং বিশেষ করে বিলাল সুযোগের অপেক্ষায় ছিল, কেননা সে নিয়মিত তার বাসায় আসা যাওয়া করত। একদিন সুযোগ পেয়ে বিলাল ভাত দিয়ে বিক্রি করা খেলনা নিয়ে আসার সময় দেখে ফাতিমা গোসল করছিল। এজন্য সুযোগ বুঝে সে মনের মতো তাকে রেপ করে দেয়। ফাতিমা যেহেতু বোবা ছিল, এজন্য সে কাউকে কিছু বলতেও পারছিল না, যদিও সে খুব অন্যায় কাজ করে ফেলেছে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই যে সে বুঝতে পারে সে খুব জঘন্য পাপ করে ফেলেছে। এরপর আমরা 4 মাস পর দেখতে পাই, যেখানে ফাতিমা বুঝে গিয়েছিল যে সে এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং সে তার বাচ্চার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছিল, যাতে করে সন্তান হওয়ার পর আর কোনো কষ্ট তার না হয়। যদিও সন্তান হওয়ার পর আর কোনো কষ্ট হতো না, তবুও ফাতেমা এই বিষয়গুলো নিয়ে খুব খুশি ছিল, কারণ নতুন করে সে একটি সন্তান জন্ম দিতে চলেছে। কিন্তু বিলালের এই ঘৃণিত কৃতকর্মের জন্য সে তাকে খুব ঘৃণা করতে থাকে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং তাকে তার বাসায় আসতে মানা করে। এদিকে বিলাল খুব বেশি বিপদে ছিল, কারণ তার কারণে এখন ফাতেমা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আর তার মা এই বিষয়টা খুব সহজে মেনে নেবে না, আর এতে করে তার ফ্যামিলির উপর অনেক বড় বিপদ চলে আসবে। এদিকে বিলালের মা সোনা একদিন ফাতিমার বাসায় গেলে বুঝতে পারে সে এখন প্রেগনেন্ট হয়ে পড়েছে। আর এই কাজ একমাত্র তার ছেলে বিলালই করেছে, কারণ সেই এখন ফাতেমার বাসায় আসা যাওয়া করে। ফাতেমার বাড়ির সামনে অনেকগুলো ছোট বাচ্চার জামা কাপড় ঝুলন্ত অবস্থায় দেখে বিলালের মা খুব বেশি ঘাবড়ে যায় এবং বাসায় গিয়ে তার হাজবেন্ড অর্থাৎ ফাতেমার চাচাকে সব খুলে বলে। এখানে এসে আমরা বুঝতে পারি বিলাল ও ফাতেমা চাচাতো ভাই বোন ছিল, আর সে তার নিজের চাচাতো বোনকে এভাবে ধর্ষণ করে দিয়েছে। যদিও পরবর্তীতে সে অনুতপ্ত হয়েছিল, কিন্তু এতদিনে যে সেই সর্বনাশ সে করে ফেলেছে তা আর অগ্রাহ্য করার উপায় ছিল না। এই জন্য তার বাবা তাকে ইচ্ছে মতো বেদম প্রহার করে, তাকে মেরে আহত করে ফেলে। বিলালের মা এই অবস্থা দেখে নিজের স্বামীকে সামলায় এবং বলে এখন নিজের ছেলেকে মেরে কোনো লাভ নেই, তার আগেই ভাবা উচিত ছিল। এরপর তারা পরামর্শ করে সিদ্ধান্ত করে যে ফাতেমাকে অবশ করে তার বাচ্চা ফেলে দেওয়া হবে, যাতে করে সমাজে নিজেদের দুর্নামের ভাগিদার না হতে হয়। এই জন্য তারা সবাই মিলে ফাতেমার বাসায় যায় এবং তাকে নিয়ে পরামর্শ করে ফাতেমাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে। বিলালের পক্ষ থেকে একটি অপরাধ হয়ে গিয়েছে, যেন তারা খুব বেশি দুঃখিত এবং ফাতেমাকে রিকোয়েস্ট করে যাতে করে তার দাদি হিসেবের সাথে সন্তানকে ফেলে দেয়। কিন্তু ফাতিমা বিষয়টি গৃহীতভাবে প্রত্যাখ্যান করে, কারণ সে চাচ্ছিল না নিজের প্রথম সন্তানকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য। তারা তাকে অনেক অফার করে, কিন্তু সে কোনোটাই গ্রহণ করতে চায় না। তার চাচা তাকে বোঝায় তোমার বাবা এখন আর দুনিয়াতে নেই, তোমার দেখাশোনা এখন আমরাই করি। তুমি কি চাও তোমার কারণে আজকে তোমার ভাই একটি বড় বিপদে পড়ুক? ভালো হবে আমাদের কথা অনুযায়ী তুমি সন্তানকে ফেলে দাও। ফাতেমা মন থেকে না চাইতেও তারা তাকে মানিয়ে ফেলে, কারণ সে এখন তাদের ভরসায় চলতে পারছে। সে রাজি হয়ে যাওয়ার পর তারা তাকে বলে আগামীকাল এসে আমরা তোমার সন্তান ফেলে দিব, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো বিপদ হবে না, তোমার সম্পূর্ণ দায়িত্ব আমরাই নিব। পরের দিন তারা তাদের বাসায় এসে তার পেটের মধ্যে লাথি মেরে তার সন্তান মেরে ফেলে এবং সে খুব বেশি কান্নাকাটি করে এবং দৌড়িয়ে তার চাচি সাজিদার কাছে চলে যায়। চাচিকে গিয়ে সবকিছু খুলে বলে, চাচি তাকে সান্ত্বনা দেয় এবং বলে তুমি এটা আমাদেরকে আগে কেন বললে না। ফাতিমা তাকে বলে আপনি কিভাবে আমার এই বাচ্চাটাকে সুস্থভাবে ফিরিয়ে আনবেন? তখন সে বলে যদি তুমি আমার সাথে চলে যাও আমি একটি ব্যবস্থা করে ফেলবো। এরপর তারা একটি বদ্ধ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানে সাজিদাকে মাটিতে তাকে শুইয়ে দেয়, চারপাশে মোমবাতি জ্বালিয়ে
ঝাড়ফুঁক করতে শুরু করে, যাতে করে তার বাচ্চা সুস্থ সবলভাবে জন্ম দিতে পারে। আমরা হঠাৎ করে দেখতে পাই ফাতেমা শূন্যে ঝুলছিল। এরপর সিন উনি পূর্বে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ফাতেমার মা যখন গর্ভবতী হয়ে গিয়েছিল তখন তার চাচি অর্থাৎ সাজিদা তার ধাত্রী হিসেবে কাজ করছিল। ফাতেমা হওয়ার সময় তার মা খুব বেশি প্রসব বেদনায় ভুগছিল। বিষয়টি তার বাবাও খুব সহজে মেনে নিতে পারছিল না। অনেকক্ষণ পর ফাতেমা জন্ম হওয়ার সাথে সাথে তার মা প্রসব বেদনায় মারা যান, যেটা তার বাবা একেবারেই সহ্য করতে পারে না। তাই সে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে মারা যান। এরপর সিন বর্তমানে আছে, যেখানে আমরা ফাতেমাকে দেখতে পাই সে তার সেলাই মেশিনে নতুন নতুন জামা তৈরি করছিল এবং বাচ্চার জন্য একটি ফ্রক তৈরি করে নিজের রুমে চলে আসে। একটু পর সে ঘুমানোর জন্য নিজের বিছানায় যাবে, এমন সময় সে বুঝতে পারে তার পিছন দিয়ে কেউ অতিক্রম করে যাচ্ছে। সে খুব ঘাবড়ে যায় এবং দৌড়ে সেলাই মেশিনের রুমে সে দেখতে পায় তার জামাটি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সে দেখতে পায় তার দরজার মধ্যে একজন মেয়ে যে জামাটি পরে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর রূপে তার চেহারা ঝলসানো ছিল। কয়েকদিন পর তার চাচি তার চুল আঁচড়িয়ে দিচ্ছিল, এমন সময় সে আয়নার মধ্যে সেই মেয়েটিকে দেখতে পায় এবং সে আরো বেশি ঘাবড়ে যায় এবং বিষয়টি নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়। রাতের বেলা সে ঘুমানোর সময় বিছানায় গেলে সে দেখতে পায় মাটির মধ্যে কেউ একজন চারা দিয়ে খেলছিল। বিষয়টি সে রিসেপকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের ভাষায় ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাচ্ছে, কিন্তু রিসেপ এসব ভৌতিক বিষয়ে বিশ্বাস রাখতো না এবং সে বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেয়। পরের দিন রিসেপ তার বন্ধুকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। তার বন্ধু তাকে বলে যে ফাতেমা দূরে কোথাও নিয়ে যেতে হবে, যাতে করে দুর্নামের বিষয়টি ধামাচাপা দেওয়া যায়। সে বলে এই সমস্ত মেয়েদের এরকমই হওয়া উচিত। পরের দিন আমরা দেখতে পাই বিলাল ঘরে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তার মুখ থেকে একটি রিং বের হয়, যে রিংটি ফাতেমা তার জামার গলার মধ্যে পরিয়েছিল। এরপর সে তার মাকে দেখতে পায় যে তার সামনে অদ্ভুত ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে এবং তার হাত পাও কেটে কেটে সে মারা যায়। এরপর তারা সবাই মিলে তার মাকে কবরে দাফন করতে যায়। এমন সময় তার এক হাত কবরের ভিতর থেকে কেউ টেনে নিয়ে যায়। এমন সময় সে ভয় পেয়ে দৌড়ে ঘরে চলে আসে। সব ধরনের ভৌতিক কর্মকাণ্ড তার সাথে ঘটে যাচ্ছিল। এই অবস্থায় সে ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। তার হঠাৎ করে মার মৃত্যুতে সে সম্পূর্ণরূপে পাগলের মতো হয়ে গিয়েছিল। অবশ্য তার বন্ধুরা তাকে নিয়ে বাসায় সুস্থ করার চেষ্টা করতে থাকে। এদিকে রিসেপ বাসায় শুয়ে শুয়ে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছিল। এমন সময় সে দেখতে পায় তার স্ত্রী তার সামনে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। তার চেহারা রক্তাক্ত অবস্থায় ঝলসে গিয়েছে। সে কাঁচা মাছ ধরে ধরে চিবিয়ে খাচ্ছে। ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় সে বুঝতে পারে আসলে এটা তার স্ত্রী নয়, বরং বিলাল, যে নিজের পাপের শাস্তি ভোগ করছে এবং নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভয় পেয়ে সে বাসা থেকে পালিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যাতে করে এই এলাকা ছেড়ে সে চলে যেতে পারে। কিন্তু পরের দিন তার মনে হয় পরিবারকে এই অবস্থায় রেখে তার যাওয়া ঠিক হবে না। এই জন্য সে আবার পুনরায় ফিরে আসে। তার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে এভাবে এই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করা মোটেই আমাদের জন্য ভালো হবে না। আমাদের উচিত হলো এখনকার অবস্থা বুঝে পরিস্থিতির মোকাবেলা করা, যাতে করে আমরা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। বেলাল ধীরে ধীরে আরো ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করতে থাকে। একদিন সে খাওয়ার জন্য রুটি বের করতে যাবে, এমন সময় সেখানে টেবিলের নিচে সে একটি মৃত পড়ে যাওয়া বাচ্চাকে দেখতে পায়, যেটা দেখে তার অবস্থা পরিপূর্ণরূপে পাল্টে যায়। এরপর সে এখান থেকে পালিয়ে রাস্তায় দৌড় দেয়। এমন সময় সে সেখানে ফাতেমাকে অস্বাভাবিক অবস্থায় হেঁটে যেতে দেখে। সে তাকে অনুসরণ করে দৌড়াতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তাকে ধরতে পারে না। এমন সময় রিসেপ এসে তাকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে যায়। সে যখন বাসায় ফিরছে সে একটি জানালার ভিতর দিয়ে দেখতে পায় একটি বাচ্চা খুব অস্বাভাবিকভাবে উল্টো চলাফেরা করছে। অর্থাৎ সব রকম ভাবে তার মানসিক ভারসাম্য ভেঙে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে। রিসেপ নিজেও এই সমস্ত বিষয় লক্ষ্য করছিল। যেমন একদিন সে রাত্রিবেলা বারান্দা দিয়ে দেখতে পায় রাস্তার মধ্যে একটি বাচ্চাদের সাইকেল অটোমেটিকভাবে চলে যাচ্ছিল। সে বুঝতে পারে সাইকেলের মধ্যে অদৃশ্য কোনো শক্তি ভর করে চালাচ্ছে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে কাউকে দেখতে না পেয়ে সত্যি ভয় পেয়ে যায়। এরপর কিছুক্ষণ অন্ধকারে চলার পর সে কিছুই দেখতে পায় না। এমন সময় একটি বিশাল বড় ট্রেন দ্রুত গতিতে এসে তাকে চাপা দিয়ে চলে যায়, আর সে সেখানেই মারা যায়। এখন শুধুমাত্র বিলাল বেঁচে ছিল। তার বন্ধুরা তাকে নিয়ে একটি ভালো কবিরাজের কাছে নিয়ে যায়, যিনি সব ধরনের ঝাড়ফুঁক করে থাকেন এবং জিনদেরকে বশে আনতে পারেন। ওঝা তাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারে সে কোনো অধরনের অপরাধ করে ফেলেছে।
এই জন্য সে তাকে বসিয়ে আল্লাহর নাম নিয়ে সূরা পড়তে বলে এবং সত্য কথা স্বীকার করতে বলে, কিন্তু সে কাঁদতে থাকে এবং বলে আমি কিছুতেই মরতে চাই না, হুজুর আমাকে কোনোভাবে বাঁচিয়ে তুলুন। তখন কবিরাজ তার হাতের 1 ফোঁটা রক্ত নিয়ে পানির মধ্যে ঢালে এবং একটি কাগজে সূরা আয়াত লিখে পানির মধ্যে ফেলে দেয় এবং বিভিন্ন দোয়া দরুদ পড়ে সেই পাত্রের মধ্যে ফু দিতে দিতে শুরু করে। তখনই সেখানে একটি আত্মা চলে আসে এবং পাত্রটি অসহায়ভাবে নাড়াচাড়া করতে থাকে। তখনই সাজেদা এই আত্মাটি তার সামনে চলে এসে যায়। কবিরাজ বিলালকে বলে, এই আত্মাটি আমাকে বলছে আমি যেন তোমার কোনো ধরনের সাহায্য না করি। এরকম কি অপরাধ করে ফেলেছিল যার কারণে যাচ্ছে না তুমি বেঁচে থাকো? তখন কবিরাজ তার না বলা সত্ত্বেও সবকিছু বুঝে ফেলে এবং তাকে বলে একমাত্র আল্লাহ ছাড়া এখন আর তোমার কেউ সাহায্য করতে পারবে না। ভয়ঙ্কর পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যে বড় অপরাধ করে ফেলেছো এজন্য কোনো ধরনের ক্ষমাই তোমার উপযুক্ত নয়। বিলাল খুব বেশি কান্নাকাটি করে এবং কবিরাজের কাছে মাফ চায়, কিন্তু কবিরাজ তাকে সাহায্য করতে অস্বীকার করে দেওয়ায় সে সেখান থেকে চলে আসে এবং সোজা ফাতেমার বাসায় চলে এসে তার কাছে করজোড়ে ক্ষমা চায়। সে বলে আমি কোনোভাবেই মরতে চাই না, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার কৃতকর্ম সম্পর্কে অনুতপ্ত হচ্ছি। কিন্তু ফাতেমা তার কোনো কথাই শুনে না। বিলাল লক্ষ্য করে ঘরে চারপাশ থেকে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে এবং কেউ এখন তার উপর আক্রমণ করে বসবে। সে ভয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অটোমেটিক ভাবে একটি ছুরি এসে তার পেটের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় এবং তাকে সেখানে আহত করে ফেলে দেয়। সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা ফাতেমাকে দেখতে পাই যে ভাঙা অনেকগুলো আয়না জোগাড় করে যাতে করে সেখানে সে তার বাচ্চাটিকে দেখতে পায়, যেই বাচ্চাটি একমাত্র তার আয়নাতেই দেখা যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যে ঘুম থেকে জাগ্রত হয়েছে, অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটনা ঘটছিল সেগুলো তো স্বপ্ন ছিল, সে মারা যায়নি। সে ঘুম থেকে উঠে দ্রুত গতিতে ফাতেমার বাসায় যায় এবং তার কাছে ক্ষমা চাওয়ার জন্য যখনই সে দরজা খুলে সে দেখতে পায় ফাতেমা হাসি মুখে গেট করে আরেকটি দোলনার উদ্দেশ্য করে বলতে থাকে, মা এদিকে চলে আসে, তোমার বাবা চলে এসেছে। বিলাল খেয়াল করে দোলনার মধ্যে কেউ ছিল না। সে বুঝতে পারে এটা মূলত আত্মা ছিল। তখন আমরা দেখতে পাই বিলালের চেহারা ভয়ঙ্কর পাল্টে গিয়েছে। চেহারার মধ্যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জখম হয়ে গিয়েছে, অর্থাৎ এখন সে আর বেঁচে নেই। তার বাবা মা সবাই মারা গিয়েছে। সে আশেপাশে খুঁজে কাউকে দেখতে পায় না। ফাতেমা মারা গিয়েছে, তার বন্ধুরাও মারা গিয়েছে। সে কবরস্থানে সবাইকে খোঁজার চেষ্টা করে। সে কবরস্থানে গিয়ে সবার লাশ দেখতে পায়, কিন্তু এখনো কেউ জীবিত নেই। কিন্তু হঠাৎ করে সে বাচ্চাটি ফাতেমার কবরের সামনে বসেছিল এই অবস্থা দেখে সে তার বাসায় চলে আসে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা হয়তো এতক্ষণ ধরে অবাক হচ্ছিলেন মূলত শেষে কি হয়েছিল। তো চলুন তাহলে শোনা যাক মূলত বিলাল আর ফাতেমার সাথে কি হয়েছিল। মূলত সাজেদা একটি জাদু করেছিল, যে জাদুর মাধ্যমে ফাতেমা তার সন্তানকে ফিরে পেয়েছে। আর যেহেতু বিলাল তার সাথে অন্যায় করেছে এই জন্য তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর সাজেদা যে নিজে জিনদের সাথে একটি চুক্তি করেছিল যাতে করে তারা সুস্থভাবে ফাতেমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসে এবং এর বদলে তার জান ত্যাগ করে দিয়েছিল। বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল করে থাকবেন যে বিলাল তার বন্ধুদের সাথে সে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ সবকিছু জানার পরে তাকে বলেছিল এটা কোনো অভিশাপ নয় এবং বরং এটা কোনো জিন্দার কৃতকর্মও নয়, বরং এটা একটা হুদাম, অর্থাৎ এটা এমন একটি নিয়ম যেটা করলে আপনি সবকিছুই পেতে পারবেন, কিন্তু এর বদলে আপনাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে, যেমন কারো জান চলে যাবে। এমন সৌদাতা যার বিনিময়ে কিছু পাবেন কিন্তু নিজের জান দিয়ে দিতে হবে। সাজেদা যে নিজে ফাতেমার সন্তানকে দুনিয়াতে আনার জন্য এরকম সোজা করে ফেলেছিল, অবশ্য এজন্য সে তার নিজের জান ত্যাগ করে দিয়েছে। বিলাল যখন ঘুম থেকে উঠে ফাতেমার বাসায় গিয়ে দেখতে পায় ফাতেমা একটি বাচ্চাকে ডাকছে যাকে দেখা যাচ্ছে না, অর্থাৎ সে নিজেও মারা গিয়েছে। তখন সে কবরস্থানে গিয়ে সেই বাচ্চাটিকে দেখতে পায়, কারণ সেই বাচ্চাটি রুহের জগতে জীবিত ছিল। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।